প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছেন শীর্ষ 50-এ, জায়গা পেলেন আরও 2 বাংলাদেশি। ময়মনসিংহের বন্যা পরিস্থিতির আরও অবনতি, পানি কমলেও ভোগান্তি বাড়ছে নেত্রকোনা, শেরপুরে, জামালপুরে শহররক্ষা বাঁধে ভাঙন। লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি সাময়িক বরখাস্ত, রংপুরের শহীদ আবু সাইদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। পল্টন থানার হত্যা মামলায় সাবেক সচিব নজিবুর ও আমিনুলের রিমান্ড মঞ্জুর, রাকিব হত্যা মামলায় গ্রেফতার হাজী সেলিম, মানিক ও সৈকত। সংবাদ রাতে শুনছিলেন এসটিএম টিভির সংবাদ শিরোনামগুলো, সঙ্গে থাকছি আমি তানজিয়া জুথি। বিস্তারিত। বানের পানিতে ডুবছে ময়মনসিংহ, পরিস্থিতির আরও অবনতি হয়েছে, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, বন্ধ রান্নাবান্না, সুপেয় পানির সংকট চরমে। এদিকে নেত্রকোনা ও শেরপুরে পানি কমলেও কমেনি ভোগান্তি, বেশিরভাগ এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন, নেই বিদ্যুৎও। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা ধরনের রোগ। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এদিকে নেত্রকোনা ও শেরপুরে পানি কমলেও পানিবন্দী লাখো মানুষ। ময়মনসিংহে উজানের পানি নেমে নতুন নতুন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। টানা 4 দিনের পানিতে ভোগান্তি বেড়েছে মানুষের। পানিবন্দী হয়ে আছেন 1.5 লক্ষাধিক মানুষ। ঘরবাড়িতে পানি ওঠায় বন্ধ রয়েছে রান্নাবান্না। বিশুদ্ধ খাবার পানির চরম সংকট দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা না পাওয়ায় ক্ষোভ জানান বানভাসী মানুষ। খাওয়া খাদ্য করতেই না, রুগী গর এই যে পানি লাগে আনি করতেই না। 2 দিন ধরে আমরা বাড়ি ঘরে পানি, বাড়ি ঘর থাকতে পারি না, ঘরে ধরে থাকতে পারি না, সবকিছু তলে এসে গরু বাছুরলে রাস্তা আসি। 2-1টা গ্রাম ছাড়া সমস্ত গ্রাম পানির নিচে। এটা ওই উত্তরের পানিটা সম্পূর্ণ এই এলাকায় প্রবাহিত হচ্ছে। নেত্রকোনায় অতি ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে জেলার দুর্গাপুর, কলমাকান্দার পরে নতুন করে পূর্বধলা উপজেলার জারিয়া, ঘাগড়া ও ধলামুলগাঁও ইউনিয়নের 18টি গ্রাম প্লাবিত হয়েছে। জেলায় এখন 43 গ্রামের 28,000 মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। শেরপুরে কয়েকটি নদীর পানি কমতে শুরু করলেও এখনও পানিবন্দী রয়েছেন লাখো মানুষ। নালিতাবাড়ি ও ঝিনাইগাতির বেশিরভাগ এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, নেই বিদ্যুৎও। এদিকে বন্যার পানিতে এ পর্যন্ত প্রাণ গেছে 8 জনের, দেখা দিয়েছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা ধরনের রোগ। ভারী বর্ষণে জামালপুরের পুরাতন ফেরিঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের শহর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের ঝুঁকিতে জামালপুর ময়মনসিংহ মহাসড়ক, সেতু, বসতবাড়ি সহ রয়েছে অনেক স্থাপনা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করেছে জনপ্রশাসন। এক প্রজ্ঞাপনে তাকে ওএসডি করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। এদিকে লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটে মানববন্ধন করে তারা। অবিলম্বে চাকরি থেকে অব্যাহতি সহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে ফেসবুক পোস্ট করে উর্মি। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেন তিনি। জুলাই আগস্ট আন্দোলনে নিহত 737 জন আর আহত হয়েছেন 22,907 জন, এমনটাই জানালেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সোমবার বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন তিনি। উপদেষ্টা বলেন, নিহত ও আহতদের তালিকা প্রণয়নে গঠিত কমিটির তথ্য মতে 737 জন নিহতের তথ্য পেয়েছে মন্ত্রণালয়। এর সঙ্গে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী 1500 জনের তালিকা মিলিয়ে দেখা হবে। ডিসি ও সিভিল সার্জন পর্যায়েও তথ্য চাওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। আজ পর্যন্ত আমাদের যে তথ্য আমাদের কাছে যেটা আছে সেখানে
730 জন নিহত হয়েছেন। এগুলো যাচাই করা আমাদের। ছাত্রদেরও কিছু তথ্য আছে প্রায় 1500-এর উপরে, সেগুলো আমরা তাদের সাথে আমাদের সমন্বয় করছি। আহতের মধ্যে হলে প্রায় 23,000-এর মতো। আগামী 2 সপ্তাহের মধ্যে একটা গ্রুপ ডাক্তার আসতে পারে, বিশেষ করে যারা পা হাত ইঞ্জুরিগুলো বেশি হয়েছে, পিঠের ইঞ্জুরি হয়েছে, এগুলোর ক্ষেত্রে তারা অর্থোপেডিকের এরা আসলে আমরা সেখানে আরেকটা সুযোগ আমরা হয়তো করতে পারব। রাজধানী পল্টন থানার এক হত্যা মামলায় সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান ও সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমানকে 3 দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত। সোমবার বিকেল 4:30টায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় তাদের। এ সময় আদালতে তাদের 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। দুপক্ষের শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। গেল বছরের 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন যুবদল নেতা শামীম মোল্লাকে হত্যার অভিযোগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহ 704 জনের বিরুদ্ধে 14 সেপ্টেম্বর এ মামলা হয়। একজন হলো আমিনুল ইসলাম খান, তিনি ছিলেন সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আরও ছিল নজিবুর রহমান। এই নজিবুর রহমান আপনারা জানেন সে এনবিআরের চেয়ারম্যান ছিল। এই দুজনকে একটি হত্যা মামলায়, পল্টন থানার একটি হত্যা মামলায় বিজ্ঞ আদালতে উপস্থিত করা হয়। তদন্তকারী কর্মকর্তা তাদের জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে, তাদের পক্ষের আইনজীবী ছিল, উভয় পক্ষের শুনানি অন্তে তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন, প্রত্যেককে 3 দিন রিমান্ড মঞ্জুর করেন এবং তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। চকবাজার থানার রাকিব হাওলাদার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজী সেলিম সহ 3 জনকে নতুন করে গ্রেফতার দেখিয়েছে আদালত। রোববার সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় তাদের। শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর করে বিচারক মাহবুব রহমানের আদালত তাদের এ মামলায় গ্রেফতার আদেশ দেন। এ মামলায় অন্য 2 আসামি হলেন ঢাকা উত্তরের 26 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। লালবাগ এলাকার আপনারা জানেন ত্রাস সাবেক অবৈধ এমপি হাজী সেলিম এবং আরেকজন কমিশনার ওই লালবাগের হাসিবুর রহমান মানিক এবং আরেকজন তানভীর আলম সৈকত, এই 3 জনকে আজকে তদন্তকারী কর্মকর্তা একটি হত্যা মামলায় বিজ্ঞ আদালতে উপস্থাপন করেন। তদন্তকারী কর্মকর্তার দরখাস্তর গুণাগুণের উপর ভিত্তি করে তাদেরকে আজকে এই মামলায় গ্রেপ্তার দেখে জেল হাজতে প্রেরণ করেন। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। মামলাটির আপিল শুনানির অগ্রগতি বিষয়ে সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি। বলেন, এখন পর্যন্ত 19টি আপিল দায়ের হয়েছে, যদিও আপিলের পেপার বুক এখনো প্রস্তুত হয়নি। চাঞ্চল্যকর মামলা হওয়ায় অগ্রাধিকারের ভিত্তিতে পেপার বুক হওয়া উচিত, তা না হলে বাদী বিবাদী উভয়ই ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে বলেও মন্তব্য করেন তিনি। 2019 সালের 6 অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে আবরারকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় 19 জনকে আসামি করে 7 অক্টোবর চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরারের বাবা বরকতুল্লাহ। আলোচিত এ মামলায় 20 জনকে মৃত্যুদণ্ড ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। আসামিদের সবাই বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মী। রাষ্ট্রবিজ্ঞানী আলী রিয়াজকে প্রধান করে 9 সদস্যের পূর্ণাঙ্গ সংবিধান সংস্কার কমিশন গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করে প্রয়োজনীয় সুপারিশ সহ প্রস্তুত করতে এই কমিশন গঠন করা হলো। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সুমাইয়া খায়ের। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ডক্টর শরীফ ভূঁইয়া, আর শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে থাকছেন মাহফুজ আলম। কমিটি আগামী 90 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবেন। জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির তথ্য রাজনৈতিক, তাই সঠিক পরিসংখ্যান নিশ্চিতে বিবিএস এর জন্য স্থায়ী নীতিমালা করার কথা জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
একনেক সভা পরবর্তী ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। সভায় প্রায় 24,412 কোটি 94 লাখ টাকার 4টি প্রকল্প অনুমোদন দেয় একনেক। সোমবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী এনআই নাহিদ। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা বসে তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে। এতে সভাপতিত্ব করেন ডক্টর ইউনুস। এদিন 24,412 কোটি 94 লাখ টাকার 4টি প্রকল্পের অনুমোদন দেন তিনি। এ সময় সাসেক্স সড়ক সংযোগ প্রকল্প 2, হাটিকামরুল থেকে রংপুর মহাসড়ক 4 লেনে উন্নতিকরণ, রিলিজিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট, কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর একটি রেল কাম রোড সেতু নির্মাণ প্রকল্প সহ অনুমোদন দেওয়া হয় কক্সবাজারের মাতারবাড়িতে পোর্ট ডেভেলপমেন্ট প্রকল্প। প্রকল্প ব্যয়ে সরকারি তহবিল থেকে 7,746 কোটি 66 লাখ টাকা, প্রকল্প ঋণ সহায়তা থেকে 16,012 কোটি 33 লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থা থেকে 653 কোটি 95 লাখ টাকা বরাদ্দ রাখা হয়। সভা শেষে এসব প্রকল্পের বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। কর্ণফুলী নদীর উপর কালুরঘাট রেল এবং সেতু একত্রে তৈরি করা। জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির মধ্যে রাজনৈতিক প্রভাব আছে উল্লেখ করে এ উপদেষ্টা বলেন, এসব তথ্যের স্বচ্ছতায় পরিসংখ্যান বিভাগে করা হবে নতুন নীতিমালা। আমি চাই এবং আমরা পরিসংখ্যানের একটা নতুন নীতি তৈরি করতে চাচ্ছি, যেটা যেতে হবে উপদেষ্টা কমিটিতে পাশ হতে হবে। বিবিএস এর সক্ষমতা তো একদম খুব ভালো নয়। সক্ষমতার অভাবে হয়তো পরিসংখ্যান বা অত পরিসংখ্যান ভালোভাবে সংগ্রহ করা যায় না বলে এক ধরনের দুর্বলতা আছে। সোমবার একনেক বৈঠকে ব্যয় বৃদ্ধি ছাড়া আরও 7টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করা হয়। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। আপনারা দেখছেন সংবাদ রাত। সেন্ট মার্টিন নিয়ে প্রশাসন থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে তা নতুন কিছু নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, সেন্ট মার্টিনে পর্যটকদের যেতে নিবন্ধন করা, রাতে থাকা নিষিদ্ধ করা এবং দ্বীপে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের উপস্থিতি নিয়ে সিদ্ধান্ত নতুন কিছু নয়। অতীতে এ নিয়ে একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু বাস্তবায়ন হয়নি। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পর্যটনের ব্যাপারে অংশীজনদের সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে। 9 সেপ্টেম্বর 2018 তারিখে একটি আন্তঃমন্ত্রণালয় সভা হয়। সেই সভাতে সিদ্ধান্ত হয় যে 1 মার্চ 2019 থেকে সেন্ট মার্টিন দ্বীপে শুধু দিনের বেলা পর্যটন চালু থাকবে, রাতে বেলা পর্যটকেরা ওখানে থাকতে পারবেন না। 2020 সালের 24 ফেব্রুয়ারি সেখানে তৎকালীন প্রধানমন্ত্রী যিনি মুখ্য সচিব ছিলেন তার নেতৃত্বে একটা সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় সিদ্ধান্ত হয় যে সেন্ট মার্টিন দ্বীপে প্রবেশের ক্ষেত্রে পর্যটকদেরকে রেজিস্টার করতে হবে। এই সিদ্ধান্ত নতুন কোনো আবিষ্কৃত কোনো সিদ্ধান্ত নয়। দক্ষ মেরিনার্স তৈরির পাশাপাশি রাজস্ব আদায়ের কারখানা চট্টগ্রাম মেরিন একাডেমি, এমন মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। সোমবার সকালে দেশের প্রথম মেরিন একাডেমি পরিদর্শনে গিয়ে এই কথা বলেন তিনি। শাখাওয়াত আরও বলেন, এখানকার মেরিন ক্যাডেটরা IMO নির্দেশনা অনুযায়ী দেশি বিদেশি জাহাজে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। এ সময় নৌ উপদেষ্টাকে কাছে পেয়ে একাডেমির কর্মকর্তারা তাদের বেশ কিছু দাবি ও অসন্তুষ্টির কথা তুলে ধরেন। নৌ উপদেষ্টা শিগগিরই তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। দুনিয়াতে সব জায়গায় সমস্যা থাকে, আমরা বলেছি মন্ত্রণালয় থেকে উইল ট্রাই টু রিজলভ। ওনাদেরকে নিয়ে বসে যে সমস্ত কিছু কিছু জায়গায় অসামঞ্জস্যতা দেখা গেছে সেগুলো করতে হবে। কারণ এখানে দিজ আর অল টেকনিক্যাল পিপল। এই টেকনিক্যাল লোকজনকে অ্যাট্রাক্ট করার জন্য আমি শুধু এখানে বলি না, সর্বত্রই আমরা কোনো টেকনিক্যাল লোককে অ্যাট্রাক্ট করতে পারছি না।
যে কারণে আমাদের টেকনিক্যাল হ্যান্ডগুলো বিদেশে চলে যাচ্ছে। দেশে বাইরের খবর। তিক্ততা ভুলে সম্পর্ক এগিয়ে নিতে একমত ভারত মালদ্বীপ। ভারত সফররত মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এমনটাই জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লিকে গুরুত্বপূর্ণ অংশীদার বর্ণনা করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট। এ নিয়ে বিস্তারিত থাকছে রায়হান কবির শুভ্র ডেস্ক রিপোর্টে। দীর্ঘদিনের টানাপোড়েনের ইতি টেনে 4 দিনের ভারত সফরে দিল্লি পৌঁছে গেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। স্থানীয় সময় রোববার সপরিবারে দিল্লিতে পা রাখেন তিনি। সোমবার সকালে নয়াদিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মুইজ্জু। এরপর রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয় তাকে। নরেন্দ্র মোদী ছাড়াও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দুই দেশ আগামী দিনেও নানা ভবিষ্যৎ প্রকল্পে একে অপরের সহযোগিতা করবে। দ্বিপাক্ষিক বৈঠকের পর এমনটাই বার্তা তাদের। ভারত মালদ্বীপের বন্ধুত্ব বহু পুরনো ও ঐতিহাসিক। ভারত সবসময়ই মালদ্বীপের পাশে ছিল। মালদ্বীপের যে কোনো বিপদে দ্রুত সহায়তার হাত বাড়িয়েছে ভারত। সেটা অত্যাবশ্যকীয় পণ্য হোক, কোভিডের সময় ভ্যাকসিন হোক, কিংবা বিশুদ্ধ পানীয় জলের ক্ষেত্রেও আমরা আদর্শ প্রতিবেশীর ভূমিকা পালন করেছি। ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে মালদ্বীপের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ভবিষ্যতেও নানা প্রকল্পে একে অপরের সহায়তা করবে দুই দেশ। স্থিরতা और समृद्धि के लिए हम मिलकर काम करेंगे। পর্যটন হলো দ্বীপরাষ্ট্রের রাজস্বের সবচেয়ে বড় উৎস। গেল বছর ভারতীয় পর্যটকরা মালদ্বীপ থেকে মুখ ফিরিয়ে নেন, ফলে আমাদের পর্যটন শিল্পে বড় আঘাত আসে। এই পরিস্থিতিতে দেশে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ভারতের সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি করার আশা করছি। ভারত সরকার ইতোমধ্যেই মালদ্বীপে যথেষ্ট পানীয় জল এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা স্থাপনে সহায়তা করেছে এবং রাস্তার অবকাঠামো তৈরিতেও সাহায্য করছে। মালদ্বীপ ভারতের নিরাপত্তাকে দুর্বল করার জন্য কাজ করবে না এবং আমরা নয়াদিল্লিকে মূল্যবান অংশীদার এবং বন্ধু হিসেবে দেখি। ক্ষমতায় আসার পর এই নিয়ে দ্বিতীয়বার ভারত সফরে মুইজ্জু এবং তার স্ত্রী সাজিদা মোহাম্মদ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে তাদের এই সফর। 10 অক্টোবর পর্যন্ত ভারতে থাকবেন মালদ্বীপের প্রেসিডেন্ট। 4 দিনের এই সফরকালে রাষ্ট্রপতি মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। এছাড়াও আগ্রার তাজমহল দর্শন সহ দেশটির শীর্ষ মহলের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে মুইজ্জুর। দায়িত্ব গ্রহণের পর বিদেশ সফরে প্রথম ভারতে আসেন মালদ্বীপের রাষ্ট্রপতিগণ। দীর্ঘদিন ধরে এই নিয়মই চলে আসছে, কিন্তু সেই প্রথার ছেদ ঘটান মোহাম্মদ মুইজ্জু। মালদ্বীপের প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমে তুর্কি ও পরে চীন সফরে যান তিনি। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারত সফরে আসেন মুইজ্জু। ক্ষমতায় আসার পর ভারতীয় সেনাবাহিনীকে সরে যাওয়ার নির্দেশ দেন প্রেসিডেন্ট মুইজ্জু। সেই নিয়ে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে ক্রমশ ভাটা পড়তে থাকে। তার নির্দেশের পর সেই দেশ থেকে বাধ্য হয়ে সেনা সরিয়ে নেয় ভারত। এরপর থেকেই পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে। প্রভাব পড়ে মালদ্বীপের পর্যটন শিল্পেও। এদিকে ক্রমশ অর্থনৈতিক সংকটের দিকে এগোচ্ছে মালদ্বীপ। ক্ষমতায় আসার পর পরিস্থিতি খুব একটা পরিবর্তন করতে পারেনি মোহাম্মদ মুইজ্জু। এই আবহে মালদ্বীপের প্রেসিডেন্ট পদে বসে ভারত বিরোধী পথে হাঁটা মুইজ্জুর এ সফর কূটনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। জানাবো খেলার খবর। নারী টি-20 বিশ্বকাপে প্রথম ম্যাচে জয়, পরের বারে পরাজয়। হাতে থাকা 2 ম্যাচে খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার বিপক্ষে। বৃহস্পতিবার উইন্ডিজ পরীক্ষার আগে নেট সেশনে পরিশ্রমে ব্যস্ত টাইগার্সরা। টুর্নামেন্টে টিকে থাকতে হলে যে ব্যাটারদের জ্বলে উঠতেই হবে। তৌসিফুল হাসানের রিপোর্টে বাকিটা থাকছে। নারী বিশ্বকাপ শুরুর আগে ভালো খেলার প্রত্যাশা জানিয়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে প্রত্যাশার পালে হাওয়া দিয়েছিলেন টাইগার্সরা। তবে দ্বিতীয় ম্যাচেই বেরিয়ে আসে আসল চেহারা। ইংল্যান্ডের বিপক্ষে সম্ভাবনা জাগিয়েও জয় হাতছাড়া হয় বাংলাদেশের। বৃহস্পতিবার তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে সোমবার অনুশীলন করেছে নিগার সুলতানা জ্যোতিরা। ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগেই ঘাম ঝরিয়েছেন খেলোয়াড়রা। তবে বোলিংয়ের চেয়ে ব্যাটিংয়ে বেশি মনোযোগ দিতে দেখা গেছে মুর্শিদা, জ্যোতি, তাজ নেহারদের। ব্যাটারদের রান খরা কাটাতেই এই বাড়তি মনোযোগ। ম্যাচের আগ পর্যন্ত আরও সেশন পাচ্ছে টাইগার্সরা। সেগুলোকে কাজে লাগিয়ে ব্যাটারদের চ্যালেঞ্জ থাকবে বাকি 2 ম্যাচে উইলো থেকে রান বের করার।
প্রথম 2 ম্যাচে ব্যাটিংয়ে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন ব্যাটাররা। দলকে ভালো শুরু এনে দিতে পারছেন না সাথী রানী দিলারা আক্তাররা। মিডল অর্ডারেও ধারাবাহিকতা ধরে রাখতে পারছেন না কেউ। সবশেষ ম্যাচে সোবহানা মোস্তারি 44 রানের ইনিংস খেললেও তা ছিল ধীর গতির। তাই ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হলে বড় স্কোর গড়তে হবে টাইগ্রেসদের। এজন্য ব্যাটারদের নিতে হবে বড় ভূমিকা। অন্যদিকে ব্যাটারদের তুলনায় বেশ ভালো পারফরমেন্স দেখাচ্ছেন বোলাররা। 2 ম্যাচে উইকেট তুলে নেয়ার পাশাপাশি রানও আটকেছেন সমান তালে। নাহিদা মারুফা ফাহিমারা ইংল্যান্ডের মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপকেও আটকে ফেলেছিলেন 118 রানেই। তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এ পর্যায়ে সংবাদ রাতের শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছেন শীর্ষ 50-এ। জায়গা পেলেন আরও 2 বাংলাদেশি। ময়মনসিংহের বন্যা পরিস্থিতির আরও অবনতি। পানি কমলেও ভোগান্তি বাড়ছে নেত্রকোনা, শেরপুরে, জামালপুরে শহররক্ষা বাঁধে ভাঙন। লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি সাময়িক বরখাস্ত। রংপুরের শহীদ আবু সাইদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। পল্টন থানার হত্যা মামলায় সাবেক সচিব নজিবুর ও আমিনুলের রিমান্ড মঞ্জুর। রাকিব হত্যা মামলায় গ্রেফতার হাজি সেলিম, মানিক ও সৈকত। দর্শক, এই ছিল এখনকার সংবাদ রাতে। আমাদের পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।